মাত্র 30 মিনিটে আমরা এই সম্পূর্ণ কারক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আজকে আমরা জেনে নিই। ফার্স্ট কাজ তোমার থাকবে যে ক্রিয়াপদ কি রয়েছে সেটাকে তুমি খুঁজে বের করবে। সেটা বোঝার জন্য আমাকে এই বেসিক ছকটা খুব ভালো করে বুঝতে হবে। প্রথমেই একটা কারকের সংজ্ঞায় বলেছিলাম যে বাক্যে অবস্থিত বা বাক্যাস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক হলে সেটাকে আমরা বলবো কারক, আর সম্পর্ক না হলে, প্রত্যক্ষ সম্পর্ক না হলে সেটাকে আমরা বলবো অকারক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করে নেব সেটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের একটা পার্ট, কারক। তো চলো ভিডিওটায় চটপট একটা লাইক করে দাও, আর যদি তুমি এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে অল নোটিফিকেশন বটন রয়েছে সেটা অল করে রাখো। মাত্র 30 মিনিটে আমরা এই সম্পূর্ণ কারক কিভাবে নির্ণয় করতে হয় সেটা আজকে আমরা জেনে নিই। প্রথমে কারক কাকে বলে বা কারক জিনিসটা কি? দেখো, কারক হচ্ছে, আমরা একটু সংজ্ঞাটার দিকে যদি তাকাই দেখতে পাবো লেখা রয়েছে কি বাক্যাস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক মানে রিলেশন তাকে আমরা বলছি কারক। এখন প্রথম একটা একটা করে শব্দ আমরা বুঝবো। প্রথম বুঝবো বাক্যাস্থিত, মানে বাক্যে অবস্থিত, একটা বাক্যে অবস্থিত। কি অবস্থিত? যেখানে একটা ক্রিয়াপদ থাকবে, সেই ক্রিয়াপদের সঙ্গে কার সম্পর্ক গড়ে উঠবে? নামপদ। আমরা এবার আসি প্রশ্নে যে ক্রিয়াপদটা কি আর নামপদটা কি। দেখো, ছোটবেলায় কিন্তু আমরা পড়ে এসেছি পদ ক প্রকার রয়েছে। পদ রয়েছে আমরা 5 প্রকার জানি। কি কি? বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ, আর কি রয়েছে? ক্রিয়াপদ। এখানে যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের সঙ্গে বাকি যে পদগুলো, বাকি যে 4টি পদ রয়েছে, বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, সর্বনাম, এগুলোকে আমরা বলি নামপদ। এখানে এই যে বিশেষ্য আর সর্বনাম পদের যে সম্পর্ক সেটাকে আমরা বলবো কারক। তাহলে কি হলো? বাক্যে অবস্থিত। প্রথমত আমরা কারক দেখে থাকি, প্রশ্নে তোমরাও দেখে থাকো যে কোনো একটা বাক্য তুলে দেয়, কারো একটা তলায় দাগ দেওয়া থাকে, জানতে চাই যে ওটা কোন কারক। তাই তো? তুমি দেখতে পাচ্ছ একটা বাক্য, সে বাক্যের প্রথমে কি দেখবে? তার ক্রিয়াপদ কোনটা। তাহলে বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদ মানে বিশেষ্য বা সর্বনাম পদের যদি কোনো সম্পর্ক থেকে থাকে সেটাকে আমরা বলবো কারক। আর যদি না থেকে থাকে তাহলে কি হবে? তাহলে হবে অকারক। দেখো, আমরা একটা উদাহরণের মাধ্যমে এই জিনিসটাকে বুঝবো। আমি একটা উদাহরণ লিখেছি যে রাম অঙ্ক করছে। তুমিও দেখলে যে রাম অঙ্ক করছে। এখানে ধরো, এখানে বললো রামের তলায় দাগ দেওয়া রয়েছে। তুমি পরীক্ষায় গেছো, তোমাকে এই উদাহরণটা দিয়েছে, রাম অঙ্ক করছে, রামের তলায় দাগ দেওয়া রয়েছে, তোমাকে জানতে চাইছে যে এটা কোন কারক ও বিভক্তি নির্ণয় করো। এরকমই থাকে পরীক্ষায় প্রশ্ন। তুমি ফার্স্ট কি কাজ করবে? ফার্স্ট একটাই কাজ করবে, তুমি ফার্স্ট বাক্যটা ভালো করে পড়বে, কি বলতে চাইছে বুঝবে। 2 নম্বরে কাজ করবে, এই বাক্যে কোথায় ক্রিয়াপদ রয়েছে সেটাকে ফার্স্ট তুমি খুঁজে বার করবে। ক্রিয়াপদ কি রয়েছে? ফার্স্ট কাজ তোমার থাকবে যে ক্রিয়াপদ কি রয়েছে সেটাকে তুমি খুঁজে বের করবে। তুমি দেখলে যে রাম অঙ্ক করছে, ঠিক আছে, ক্রিয়াপদের তলায় দাগ থাকবে না, ক্রিয়াপদ ছাড়া বাকি পদগুলোর তলায় দাগ থাকবে। ঠিক আছে, তোমাকে ক্রিয়াপদটা চিনতে হবে, ক্রিয়াপদ কি রয়েছে সেটা বুঝতে হবে, এবং ক্রিয়াপদের মাধ্যমে আমরা বাকি যে পদের কি সম্পর্ক, কোন কারক, কোন বিভক্তি হয়েছে সেটা আমরা বুঝবো। বোঝা গেল? তো তুমি দেখতে পেলে যে ফার্স্ট তুমি গেলে, তুমি একটা প্রশ্ন দেখলে, সেখানে তুমি দেখলে যে ক্রিয়াপদ রয়েছে, এই বাক্যটাই করছি হচ্ছে ক্রিয়াপদ। এবারে তুমি দেখবে, এইবারে কি দেখবে? ক্রিয়াপদ পেয়ে গেছো। ক্রিয়াপদের সঙ্গে যে তলায় দাগ দিয়ে দেওয়া রয়েছে, যে প্রশ্নে যার তলায় দাগ রয়েছে সেই পদটার কি সম্পর্ক রয়েছে বোঝা যাচ্ছে। ক্রিয়াপদ তুমি খুঁজে বার করলে, খুঁজে বার করার পরে কি তুমি কি করবে? তুমি দেখবে যে প্রশ্নে কার তলায় দাগ দেওয়া রয়েছে, তার সাথে ক্রিয়াপদটার কি সম্পর্ক রয়েছে এবং কি ধরনের সম্পর্ক রয়েছে, সেটাই হচ্ছে কারক। এখানে দেখো, আমি দেখতে পেয়েছি যে করছে ক্রিয়াপদ, রামের তলায় দাগ দেওয়া রয়েছে। তাহলে রামের সঙ্গে আমি এবার কারকের যে সম্পর্ক বা রিলেশন সেটা বের করব। বোঝা গেল? এবারে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কারক জিনিসটা কি। এবারে আসবো কারক কত প্রকারের হয়। মানে এই যে সম্পর্ক, অনেক ধরনের সম্পর্ক হতে পারে। একটা কর্তার সঙ্গে সম্পর্ক হতে পারে, একটা কর্মের সঙ্গে সম্পর্ক হতে পারে। যার তলায় দাগ থাকবে সেটা থেকে মানে মানে যার তলায় দাগ থাকবে না, সেটাকে তুমি প্রশ্ন করে করে জানতে হবে যে সেটা কি উত্তর তুমি পাচ্ছ এবং সেটা কোন কারকের আন্ডারে যাচ্ছে। বোঝা যাচ্ছে? চলে আসা যাক এবারে
আমাদের প্রকারভেদ। যত আমরা ভেতরে আলোচনা করব, যত আমরা পরের স্টেপগুলো আলোচনা করব, তত জিনিসটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হতে থাকবে। তো প্রথম চলে আসছি আমি কারকের প্রকারভেদে। দেখো, আমরা জানি কারক কত প্রকার রয়েছে। কারক রয়েছে 6 প্রকার। কি কি রয়েছে? কর্তৃকারক রয়েছে, কর্মকারক জানি, করণ কারক জানি, নিমিত্ত কারক, অপাদান কারক আর অধিকরণ কারক। টোটাল আমার কারক রয়েছে 6 প্রকার। এবারে কি করব? তুমি দেখলে যে এই বাক্যে আমাদের করছে হচ্ছে ক্রিয়াপদ, তুমি খুঁজে পেয়েছো। ধরো তোমাকে বললো যে রামের তলায় দাগ দেওয়া রয়েছে, এখানে রামের কি কারক রয়েছে, রাম কি কারক রয়েছে। তোমার এক বন্ধুকে বললো যে অঙ্কর তলায় দাগ দেওয়া রয়েছে, অঙ্কটা কোন কারক। বোঝা যাচ্ছে? এই যে বিভিন্ন তলায় দাগ থাকবে, বিভিন্ন জায়গায় দাগ থাকবে, ঠিক আছে, তোমাকে খুঁজে বের করতে হবে যে কারকের কোন প্রকারের আন্ডারে ওটা যাচ্ছে। বুঝতে পেরেছো? সেটা বোঝার জন্য আমাকে এই ছকটা, এই বেসিক ছকটা খুব ভালো করে বুঝতে হবে। প্রথম দেখো, যদি রয়েছে কর্তৃকারক। কর্তৃকারক আমরা কিভাবে বুঝবো? কর্তৃকারক আমরা বুঝবো যখন যখন ক্রিয়াপদকে কে বা কার দিয়ে প্রশ্ন করা হয় এবং যে উত্তরটা পাওয়া যায় সেটাকে আমরা বলবো কি? কর্তৃকারক। একটা উদাহরণ কি? দেখো, রাম অঙ্ক করছে, সেই উদাহরণটা এখানে রয়েছে। তুমি ফার্স্ট কি করবে? আবারও বলছি, তুমি ফার্স্ট কাজ কি তোমার? তোমার ফার্স্ট কাজ হচ্ছে, যেখানেই দাগ থাকুক তোমার দেখার দরকার নেই, তুমি ফার্স্ট দেখবে যে সেই বাক্যের ক্রিয়াপদ কোথায় রয়েছে এবং কি রয়েছে। তুমি দেখলে যে আচ্ছা এখানে করছে রয়েছে ক্রিয়াপদ। করছের সঙ্গে তুমি এবার প্রশ্ন করছো, যার তলায় দাগ রয়েছে, যে কে করছে? রাম করছে। মানে রাম নিজের কাজটা, মানে ক্রিয়ার কাজটা কিন্তু কর্তা নিজে নিজেই করছে, তাই তো? তো অতএব এটা হচ্ছে কর্তৃকারক। বোঝা গেল? ধরো বললো যে শিশুরা খেলছিল মায়ের কোলে। শিশুরা খেলছিল মায়ের কোলে, খেলছিল ক্রিয়াপদ। তো কারা খেলছিল? শিশুরা খেলছিল, তাই তো? তো শিশুরা হয়ে যাবে এখানে কর্তৃকারক। ধরো শিশুরার তলায় দাগ দেওয়া রইলো প্রশ্নে, তুমি এবার খুঁজে বেড়াচ্ছ কোন কারক হবে, কোন কারক হবে। তুমি ফার্স্ট ক্রিয়াপদ খুঁজলে, খোঁজার পরে তুমি প্রশ্ন করবে যার তলায় দাগ রয়েছে, কি বা কাকে বা কেন কি বৃত্তান্ত, সেই যা যা প্রশ্ন টাইপ হয় সেগুলো দিয়ে করবে, যে উত্তরটা পাবে সেটা সেই কারক। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, দেখো দ্বিতীয় প্রকারভেদ, প্রশ্ন নয়, কর্মকারক। কর্মকারক কিভাবে চিনবে? কর্মকারক চিনবে কি বা কাকে নিয়ে প্রশ্ন করলে আমরা কর্মকারক জানতে পারি। যেমন একটা উদাহরণ দেখো, লেখা রয়েছে আমাদের ইতিহাস নেই, আমাদের ইতিহাস নেই। ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ কি রয়েছে? ক্রিয়াপদ খুঁজে বার করা। তুমি ক্রিয়াপদ দেখতে পেয়ে গেছো যে এখানে ক্রিয়াপদ হচ্ছে নেই, এখানে ক্রিয়াপদ হচ্ছে নেই। কাদের নেই? আমাদের নেই। আমাকে ওটা জানতে চাইনি, আমাকে জানতে কার তলায় দাগ দেওয়া রয়েছে, দেখো না, ইতিহাসের তলায় দাগ দেওয়া রয়েছে। তাহলে কি নেই? ইতিহাস নেই। তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাচ্ছি সেটাকে আমরা বলবো কর্মকারক। ভেরি সিম্পল, তাই তো? 3 নম্বরে আসা যাক, করণ কারক। করণ কারক আমরা কিভাবে চিনবো? করণ কারক খুব সহজ। যেখানে তুমি দেখতে পারবে কারো দ্বারা, কি দিয়ে, তারপরে ধরো কারো কর্তৃক, অর্থাৎ দ্বারা দিয়া কর্তৃক বোঝালেই আমরা বুঝে যাব কি? করণ কারক, তাই তো? মানে কারোর দ্বারা আমরা সেই কাজটা করছি, ঠিক আছে? যেমন কাজটা করছি বা করছে, সে যাই হোক না কেন, ধরো আমি বললাম ছেলেটি ভয়ে পেয়ে কাঁদছে, বা ভয় পেয়ে, মানে ভয়ের কারণে, ভয়ের দ্বারা সে কাঁদছে, কাঁপছে বা কাঁদছে, তাই তো? এখানে যেমন একটা উদাহরণ আমি লিখেছি যে শিকারী বিড়াল গোফে চেনা যায়, শিকারী বিড়াল গোফে চেনা যায়। তুমি ফার্স্ট কাজ কি রয়েছে তোমার? তোমার ফার্স্ট কাজ কি? ক্রিয়াপদ খুঁজে বার করা। তুমি দেখতে পেয়ে গেছো যে ক্রিয়াপদ হচ্ছে চেনা যায়, তাই তো? তুমি এবার কি দেখবে? এবারে কার তলায় দাগ রয়েছে? গোফের তলায় দাগ রয়েছে। আচ্ছা, গোফের তলায় দাগ আছে, তাহলে কি হবে? তাহলে গোফটা আছে বলেই কিন্তু আমরা শিকারী বিড়ালকে চিনতে পারছি, না হলে ওটা শিকারী বিড়াল কিনা সেটা তো আমরা চিনতে পারবো না, তাই তো? গোপ থাকলেই আমরা চিনতে পারবো। তার মানে গোপের দ্বারা আমরা চিনতে পারছি, গোপ দ্বারা চিনতে পারছি। তাহলে এটা বোঝা যাচ্ছে কি কারক? করণ কারক। আরো একটা উদাহরণ দিই। ধরো বললাম যে পৈতায় বামন চিনি, পৈতায় বামন চিনি, মানে যারা ব্রাহ্মণ তারা পৈতে পড়ে থাকেন, থাকেন তো? তো পৈতার দ্বারা আমরা একটা ব্রাহ্মণকে চিনতে পারছি, সে ব্যক্তিটা ব্রাহ্মণ কি ব্রাহ্মণ নয় সেটা আমরা কিভাবে চিনছি? পৈতার দ্বারা। তাহলে দ্বারা দিয়া কর্তৃক, এই রকম বোঝালে আমরা কি করব? করণ কারক।
ভালো করে ছকটা মুখস্থ করে লিখে নিও, ঠিক আছে? নেক্সট আসা যাক, 4 নম্বরে কি রয়েছে এবার দেখে নিই। নিমিত্ত কারক। নিমিত্ত কারক রয়েছে। নিমিত্ত কারক কি করে চিনবো? কি জন্য, কিসের নিমিত্ত, কিসের কি উদ্দেশ্যে। উদাহরণ কি? ফার্স্ট কাজ তোমার ক্রিয়াপদ খোঁজা। বেলা যে পড়ে এলো জলকে চল। চল, ঠিক আছে, বেলা যে পড়ে এলো, এখানে ক্রিয়াপদ রয়েছে আর চল রয়েছে। জলকে চল মানে কি? জলে যেতে বলছে, জলে চলে যেতে বলছে না, জল আনতে যেতে বলছে, জল আনার উদ্দেশ্যে বলছে। বেলা চলে এসছে, বেলা অন্ধকার হয়ে এসছে, বেলা পড়ে যাচ্ছে, সেই কারণে জল তাড়াতাড়ি করে আনতে হবে। বোঝা গেল? তার মানে কি, জলের আনতে যেতে বলছে, জলের উদ্দেশ্যে যেতে বলছে, তাই তো? তাহলে এটা কি কারক হচ্ছে? এটা নিমিত্ত কারক, যখন জন্য, নিমিত্ত, উদ্দেশ্য এইগুলো বোঝাবে। ধরো আমি বললাম যে বাবা কাজে গেছেন। বাবা কাজে গেছেন, এই বাক্যে ক্রিয়াপদ কি রয়েছে? গেছেন। এখন প্রশ্ন রইল যে এই যে কাজের তলায় দাগ রয়েছে, এটা কোন কারক? বাবা কাজে গেছেন মানে কাজের জন্য গেছেন, কাজের নিমিত্ত গেছেন, কাজের উদ্দেশ্যে গেছেন, তাই তো? কাজের জন্য গেছেন, কাজের নিমিত্ত গেছেন, কিংবা কাজের উদ্দেশ্যে গেছেন, তাহলে কি কারক হবে? হবে নিমিত্ত কারক। বোঝা গেল? নিমিত্ত কারক কি? জন্য, নিমিত্ত, উদ্দেশ্য এইগুলো বোঝালে আমরা চোখ বন্ধ করে কি লিখবো? নিমিত্ত কারক। বোঝা গেল? চলো নেক্সট আসছি অপাদান কারক। সাধারণত এইরকম করেই হয়, এবার কিছু কিছু তো ব্যতিক্রম রয়েছে। বোঝা গেল? তো চলো তারপরে আসছি অপাদান কারক। অপাদান কারক আমরা কিভাবে চিনবো? দেখো, যখন আসবে কোথা থেকে, কার থেকে, আরো হতে পারে ধরো হইতে, চেয়ে, হ্যাঁ, তোমার হচ্ছে যে কি বলতো অপেক্ষা, এই রকম একটা বোঝাবে। থেকে, হইতে, চেয়ে, অপেক্ষা এরকম বোঝালে আমরা কি কারক করব? অপাদান কারক। যেমন আমি বললাম যে গাছ থেকে পাতা পড়ে, এখানে উদাহরণ রয়েছে দেখো, গাছ থেকে পাতা পড়ে, গাছ থেকে পাতা পড়ে, তাই তো? থেকে, থেকে রয়েছে, গাছ থেকে পাতা পড়ে, থেকে। তো এটা কি কারক হচ্ছে? এটা অপাদান কারক। প্রথম কাজ কি আমাদের? ক্রিয়াপদ খুঁজে বার করা। খুঁজে বার করার পরে কি দেখবো? কার তলায় দাগ রয়েছে? গাছ থেকে। আরো একটা উদাহরণ দিলাম, ধরো বললাম যে কি উদাহরণ দেওয়া যায়, ধরো বললাম যে রামের চেয়ে শ্যাম বড়। রামের চেয়ে শ্যাম বড়। এই যে চেয়ে, রামের চেয়ে, ঠিক আছে, শ্যাম বড় হয়, ক্রিয়াপদ রইলো, কিংবা আমি উজ্জ রেখে দিলাম। তাহলে তুমি দেখো রামের চেয়ে এই যে শব্দটা, এটা আমরা বুঝতে পারছি এটা অপাদান কারক। চেয়ে, হইতে, থেকে, অপেক্ষা এইসব বোঝালে কি কারক হয়? অপাদান কারক হয়। বোঝা গেল অপাদান কারক কিভাবে আমরা তাহলে নির্বাচন করব। নেক্সট আসবো পরবর্তী লাস্ট যে কারকটা রয়েছে, সেটা হচ্ছে অধিকরণ কারক। এখানে কিভাবে চিনবো? এখানে আমরা ক্রিয়াপদকে যখন প্রশ্ন করব যে কবে, কখন, কোথায়, কিসে ইত্যাদি টপিকের উপর, তখন তাকে আমরা বলবো অধিকরণ কারক। ঠিক আছে, অধিকরণ কারক। আমি একটা উদাহরণ দেখো লিখেছি যে মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। মন্দিরে বাজছিল, এখানে ক্রিয়াপদ কি রয়েছে? এখানে ক্রিয়াপদ রয়েছে বাজছিল। তো কোথায় বাজছিল? দেখো কোথায় বাজছিল? মন্দিরে। মন্দিরের তলায় দাগ রয়েছে, তাই তো? ধরো আমি বললাম যে আম, ধরো আমি বললাম যে বসন্তে কোকিল ডাকে। বসন্তে কোকিল ডাকে, ঠিক আছে, বসন্তর তলায় দাগ দেওয়া রইলো। ডাকে তো আমি জানি এখানে ক্রিয়াপদ, তাহলে কখন ডাকে? বসন্তে ডাকে। দেখো কোথায়, কখন দিয়ে প্রশ্ন করলেও আমরা অধিকরণ কারক পাচ্ছি। বোঝা গেল? বুঝতে পেরেছো ব্যাপারটা কি হচ্ছে? তাহলে কে বা কার দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক, দ্বারা, দিয়া, কর্তৃক, কিসে এগুলো বোঝালে আমরা করব করণ কারক, কি জন্য, নিমিত্ত, উদ্দেশ্য বোঝালে আমরা করব নিমিত্ত কারক, থেকে, হইতে, চেয়ে, অপেক্ষা এগুলো বোঝালে আমরা করব অপাদান কারক, কবে, কখন, কোথায়, কিসে এগুলো বোঝালে বলবো অধিকরণ কারক। এবারে আসি এই যে কর্তৃকারক, আমরা এই ক্লাসটা করছি কারক নির্ণয়ের, ঠিক আছে?
কিন্তু আমাদের কর্তৃকারকের কিছু ভাগ রয়েছে, কর্মকারকেরও এরকম ভাবেই কর্তৃকারকের যে শুধু ভাগ রয়েছে তা কিন্তু নয়। কর্তৃ বলো, কর্ম, অপাদান, নিমিত্ত, তোমার করণ, অধিকরণ সবেরই ভাগ রয়েছে। বেসিক্যালি তোমাদের এই কর্তৃকারকটা বেশি ইম্পর্টেন্ট রয়েছে। এগুলো তোমরা একটু বই দেখে পড়ে নেবে। যদি তোমাদের বই পড়তে হয়তো তোমাদের বই পড়া হয়ে গেছে, তোমরা বুঝতে পারোনি তাও জিনিসটা, তাহলে আমার যে ডিটেলস ক্লাস রয়েছে কারকের ওপর, একদম সম্পূর্ণ একদম সুন্দর করে বোঝানো রয়েছে কারক, তোমরা চাইলে ওটা একবার দেখে নিতে পারো। ঠিক আছে, সেখানে কিন্তু এটা হলো কর্তৃকারকের অনেক ভাগ রয়েছে। উহ্য কর্তা বা অনুক্ত কর্তা রয়েছে, প্রযোজক কর্তা, প্রযোজ্য কর্তা রয়েছে, সহযোগী কর্তা, ব্যতিহার কর্তা রয়েছে, তারপরে তোমার সমধাতুজ কর্তা রয়েছে। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিরপেক্ষ কর্তা রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষাতেও আসে। ঠিক আছে, তো সেই হিসেবে তোমরা যদি এই জায়গাগুলো বুঝতে না পেরে থাকো তাহলে ওই ক্লাসটা একবার দেখে নিও। এই ক্লাসটা আজকে আমরা করছি কারক নির্ণয়ের উপর। বোঝা গেল? তো চলো নেক্সট, একইভাবে কিন্তু কর্মকারক, করণকারক সবেরই কিন্তু কিছু কিছু ভাগ রয়েছে। এগুলো তোমরা বই থেকে পড়ে নিতে পারো, সংজ্ঞা, উদাহরণ। নয়তো তোমরা যদি না বুঝতে পেরে থাকো তাহলে আমার ওই ক্লাসটা দেখে নিও। তো চলো নেক্সট আসছি, তোমাদেরকে আমি কয়েকটা উদাহরণের মাধ্যমে দেখাবো। এবার আমি ফার্স্ট একটা প্রশ্ন রেখেছি যে বুলবুলিতে ধান খেয়েছে। ফার্স্ট কাজ কি তোমার? ক্রিয়াপদ খুঁজে বার করা। তুমি ক্রিয়াপদ খুঁজে বার করলে যে এখানে খেয়েছে হচ্ছে ক্রিয়াপদ। এবারে খাওয়ার কাজটা কে করছে? কর্তা নিজে নিজেই করছে। যদি কর্তা নিজে নিজেই করে থাকে তাহলে আমি কি করব? কর্তৃকারক। তাহলে দেখো বুলবুলিতে ধান খেয়েছে, বুলবুলি নিজেই খাচ্ছে, বুলবুলি নিজেই খাচ্ছে। তো এখানে বুলবুলিতে কি হবে? কর্তৃকারক। বুলবুলির তলায় দাগ রয়েছে, সেই জন্য কর্তৃকারক। দ্বিতীয় যেটা রয়েছে, দুধ থেকে ছানা হয়। তো হয় হচ্ছে এখানে আমার ক্রিয়াপদ। দুধ থেকে, আমি তো দেখতেই পেয়ে গেছি থেকে রয়েছে, আমি এখন আর অন্য কিছু দেখতে যাব কেন? একদম করে দেবো অপাদান কারক। বোঝা গেল? পরেরটা রয়েছে কলমে কায়স্থ চিনি। মানে কলমের দ্বারা আমরা কায়স্থ একটা জাতি, সেই জাতিটাকে আমরা চিনি। গোঁফ থাকলে আমরা কাদেরকে চিনি? রাজপুতদেরকে চিনি, কারণ আগেকার রাজাদের মোটা মোটা মোচা মোচা গোঁফ থাকতো, তাই তো? তো রাজপুত আমরা চিনি কাদেরকে? গোঁফ থাকলে, তাই তো? এটা আমাদের তোমার হারিয়ে যাওয়া কালি কলমের একটা লাইন। তো কলমে কায়স্থ চিনি, কলমের দ্বারা আমরা কায়স্থ চিনি। কায়স্থদেরকে যেমন পৈতায় বামন চিনি, ঠিক আছে, বীরত্বে আমরা বীরত্ব দিয়েও আমরা একটা জিনিস চিনি। তো সেই হিসেবে আমরা কি বলতে পারি যে কলমের দ্বারা আমরা কায়স্থকে চিনতে পারছি। তো এটা হয়ে যাচ্ছে আমার করণ কারক। নেক্সট রয়েছে আমাদের পথ নেই কোনো। তো দেখো এখানে পথ নেই হচ্ছে ক্রিয়াপদ। তো নেই কি নেই? পথ নেই। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাই আমরা? কর্মকারকের উত্তর পাই। এখানে পথ হচ্ছে কর্ম, তাহলে এটা হচ্ছে আমার কর্মকারক। এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে যে বাংলায় ভয়ের কারণ নেই। বাংলায় ভয়ের কারণ নেই, সত্যিই কারণ নেই। তোমরা ক্লাসগুলো ভালো করে করো, আশা করবো কোনো ভয় তোমাদের লাগবে না। তো এখানে বাংলার তলায় কিন্তু দাগ রয়েছে। তোমরা আমাকে এটা কমেন্ট করে জানাও, তোমরা আমাকে এটা কমেন্ট করে জানাও যে এটা কোন কারকে রয়েছে, এটা কোন কারকে রয়েছে। বোঝা গেল? এটা এটা তোমাদের কাছ থেকে উত্তর চাই, এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের কাছ থেকে চাই। চলো কারক নির্ণয় আমরা মোটামুটি ভাবে বুঝে গেলাম। এবারে আসবো পরের যে পোর্শনটা রয়েছে, কারকের সঙ্গে আরেকটা নির্ণয় করতে বলে, বিভক্তি বলে। তো এবারে আসবো বিভক্তিতে। দেখো বিভক্তি জিনিসটা কি? যে বর্ণ, একটা বর্ণ থাকতে পারে কিংবা বর্ণ গুচ্ছ থাকতে পারে, দুটো বর্ণও থাকতে পারে। যেমন দেখো যে এটা একটা বর্ণ গুচ্ছ, আর এগুলো কি এক একটা বর্ণ। শব্দের পরে কি হয়? যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, তাকে আমরা বলি বিভক্তি। শব্দ আর পদের মধ্যে প্রথমত ফেরাকটা বুঝতে হবে, পার্থক্যটা কি। শব্দ কিন্তু এমনি বসে, ঠিক আছে, আর শব্দের সঙ্গে যখন বিভক্তি যুক্ত হয়ে যায় সেটা আমরা পদ বলি। এই যে বাক্য লেখা রয়েছে না, এই যে বাক্য লেখা রয়েছে, এগুলো কিন্তু এক একটা পদ, এগুলো এক একটা শব্দ না। আভিধানিক ভাবে অভিধানে যেগুলো থাকে সেগুলো কিন্তু এক একটা শব্দ, কিন্তু যখন বাক্যে ব্যবহৃত হয় এগুলো কিন্তু আমরা এক একটা পদ বলবো, এক একটাকে পদ বলবো। বোঝা গেল? তাহলে শব্দকে পদে পরিণত করে কে? পরিণত করে বিভক্তি করে। একটা উদাহরণে আসা যাক। ধরো আমি বললাম বুলবুলিতে ধান খেয়েছে। তুমি দেখতে পেলে যে বুলবুলিতে, এটা তো কর্তৃকারক। এবারে এর সাথে বিভক্তি কি রয়েছে দেখো। মূল শব্দ কি? বুলবুলি। বুলবুলি একটা পাখি, তো এটা মূল শব্দ। তো তার সাথে তে দেখো একটা বিভক্তি একদম যুক্ত হয়ে গেছে শব্দের সঙ্গে। এটাই হচ্ছে বিভক্তি, একদম যুক্ত হয়ে বসে আছে শব্দের সঙ্গে। পরবর্তীতে দেখো
কলমে কায়স্থ চিনি। আমরা কলম বলি, আমরা কখনো কলমে বলি না। মূল শব্দ কি? কলম। এর সাথে কি যুক্ত হয়েছে? মূল শব্দ আমরা দেখতে পাচ্ছি কি? কলম। এর সাথে একটা এ যুক্ত হয়েছে, একটা এ যুক্ত হয়েছে, এটা হচ্ছে বিভক্তি। পরের প্রশ্ন দেখো, এখানে যেমন ধরো তে যুক্ত হয়েছে, বুলবুলি মূল শব্দ, তার সাথে তে যুক্ত হয়েছে। বাংলা মূল শব্দ, এর সাথে অন্ত্যেষ্ঠ যুক্ত হয়েছে, তাই তো? বাংলা মূল শব্দ এর সাথে অন্ত্যেষ্ঠ যুক্ত হয়েছে, তো এগুলো হচ্ছে বিভক্তি। তাহলে বিভক্তির সংজ্ঞা তুমি নিজে নিজেই লিখতে পারবে। যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে সেটাকে আমরা বলবো বিভক্তি। যেমন কি? এ, তে, কে, অন্ত্যেষ্ঠ অ, র, এর ইত্যাদি। বোঝা গেল? এরপরে আসি, এর থেকে আরো দুটো জিনিস আমাদেরকে জানতে হয়। সেটা হচ্ছে, প্রথম দেখো তির্যক বিভক্তি। তির্যক বিভক্তি কি? এই যে বিভক্তিগুলো আছে না, এই যে এ, তে, কে, র, এর, এই যে বিভক্তিগুলো আছে, এর কিছু বিভক্তি আছে যেগুলো সমস্ত কারকে বা একাধিক, একের অধিক কারকে ব্যবহৃত করা হয়, সেটাকে আমরা বলি তির্যক বিভক্তি। ঠিক আছে? যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় সেটাকে আমরা বলবো তির্যক বিভক্তি। মনে থাকবে তো? সেরকম কি হতে পারে? যেমন হতে পারে কে বিভক্তি, যেমন হতে পারে এ বিভক্তি। এগুলো অনেক তোমার এতে ব্যবহৃত হয়, অনেক কারকে ব্যবহৃত হয়। বোঝা গেল? এরপরে দেখো শূন্য বিভক্তি, এটাও পরীক্ষায় আসে। শূন্য বিভক্তি, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো শূন্য বিভক্তিটা কি? যে বিভক্তি, ভালো করে শোনো, যে বিভক্তি শব্দকে পদে পরিণত করছে, একটা শব্দকে পদে পরিণত করছে, কিন্তু নিজে প্রকাশিত থাকছে না, নিজে অপ্রকাশিত অবস্থায় থাকছে। যেমন একটা উদাহরণ যদি আমি দিই তাহলে তুমি ভালো বুঝতে পারবে। ধরো আমি বললাম যে রাম অঙ্ক করছে। অঙ্ক করছে, রামের তলায় দাগ রয়েছে। দেখো, রাম হচ্ছে মূল শব্দ। এটাকে যদি আমরা ভাঙি, র যুক্ত অ যুক্ত ম, দাঁড়াও, অ যুক্ত ম যুক্ত অ, রাম। এই যে অ, এই যে অ, ঠিক আছে, এই যে অ রয়েছে, এটা কি আমরা এখানে চোখে দেখতে পাচ্ছি? যেমন এ, এগুলোকে যেমন দেখতে পাচ্ছি, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু উচ্চারণের সময় কিন্তু হচ্ছে, তাই তো? তাহলে কি হচ্ছে? নিজে অপ্রকাশিত থাকছে। ঠিক আছে? সেটাকে আমরা বলবো শূন্য বিভক্তি। বোঝা গেল? আরো একটা উদাহরণ দেখো। ধরো আমি বললাম যে দেখো এখানে আমাদের পথ নেই কোনো। ঠিক আছে? আমাদের পথ নেই কোনো। এই পথ, এটাও কিন্তু শূন্য বিভক্তি। শব্দকে দেখো, এটা একটা শব্দ, হ্যাঁ, এটাই কিন্তু বাক্যে ব্যবহৃত হয়ে এটা কিন্তু একটা পদ হয়ে গিয়েছে, কিন্তু এর সাথে যে বিভক্তি সেটা কিন্তু চোখে দেখা যাচ্ছে না। ঠিক আছে? সেটাকে আমরা বলবো শূন্য বিভক্তি। যেমন অবিভক্তি, অ, ঠিক আছে, অবিভক্তি, এটাকে আমরা কখনো চোখে দেখতে পাই না। বোঝা গেল? নেক্সট, নেক্সট আসবো অনুসর্গ। এই যে অনুসর্গ, আমরা একটু আগে পড়ে এসেছি না, যে কি পড়ে এলাম, একটু আগে পড়লাম একটা উদাহরণ, যে দুধ থেকে ছানা হয়। ঠিক আছে? দুধ থেকে ছানা হয়। এই যে বিভক্তির মতো যেগুলো কি হচ্ছে, এগুলো হচ্ছে একটা অব্যয় পদ। এই যে থেকে, হইতেছে, এগুলো এক একটা অব্যয় পদ। এগুলো কি করে? এগুলো বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে সব নতুন শব্দ সৃজনে মানে তৈরিতে সাহায্য করে, তাকে অনুসর্গ বলে। যেমন দ্বারা, দিয়া, হইতে, থেকে ইত্যাদি। ঠিক আছে? তাহলে এগুলো কি? অনুসর্গ হচ্ছে এক ধরনের অব্যয় পদ। এটা কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে। অনুসর্গ কি, এটা তোমাকে হয়তো অপশন দিয়ে দেয়, বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ, এরকম অব্যয় পদ, এরকম অপশন দিয়ে দেয়। তো অনুসর্গ হচ্ছে, মনে রাখবে, অব্যয় পদ। তো সেটা কি করছে? সে সেই অব্যয় পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসছে। কি করে? তারপরে কি করছে? নতুন শব্দ তৈরিতে সাহায্য করছে। যেমন বিভক্তিও তো তাই কাজ করছে। বিভক্তিও তো সেম কাজ করছে, শব্দের পরে যুক্ত হয়ে যাচ্ছে, অনুসর্গও যুক্ত হয়ে যাচ্ছে, শব্দের পরে বসছে। তাহলে দুটোর মধ্যে তফাৎ কি? দেখো, দুটোর মধ্যে তফাৎ আছে। যদি আমি এই উদাহরণগুলো দেখি, দেখো, এই উদাহরণগুলো যদি দেখি, দেখো এ কিন্তু একদম যুক্ত অবস্থায় বসে আছে। দেখো একদম শব্দ একটা, এটা না হলে একটা শব্দ পূরণ হবে না। এটা কিন্তু একবারে একটা যুক্ত অবস্থায় আছে। এ কিন্তু দেখো শব্দ থেকে আলাদা বসে আছে। বোঝা যাচ্ছে? এর একটা আলাদা অর্থ রয়েছে, থেকে একটা আলাদা অর্থ রয়েছে, কিন্তু তে, এর কোনো আলাদা অর্থ নেই। বোঝা যাচ্ছে? এটাই হচ্ছে অনুসর্গ আর বিভক্তির পার্থক্য। যার নিজস্ব অর্থ থাকবে
সেটা হয়ে যাবে অনুসর্গ, যার নিজস্ব কোনো অর্থ থাকবে না, সেটা হয়ে যাবে কি বিভক্তি। বিভক্তি কি হবে, এ কখনো স্বাধীনভাবে বসতে পারবে না, তে এ কে এগুলো কখনো স্বাধীনভাবে বসে না, কিন্তু অনুসর্গ স্বাধীনভাবে বসতে পারবে। ঠিক আছে, যেমন কি দ্বারা দিয়া করতে হইতে থেকেছে ইত্যাদি। আরেকটা প্রশ্ন আসে এখান থেকে, অনুসর্গের অপর নাম কি? পরসর্গ বা কর্ম প্রবচনীয়। ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট আসছে নির্দেশক। নির্দেশক জিনিসটা কি? দেখো, নির্দেশক হচ্ছে নাম পদের সঙ্গে, এই যে নাম পদগুলো থাকে না, ধরো নাম পদ কি, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এইসব পদগুলো, তো নাম পদের সঙ্গে যুক্ত হয়ে ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, বা প্রাণী। বচন, বচন কয় প্রকার? দু প্রকার, সাধারণত দু প্রকারই ধরি, এক বচন আর বহু বচন। ঠিক আছে, সেই বচনকে বিশেষভাবে চিহ্নিত করে বা নির্দিষ্ট করে। বিশেষভাবে মানে কি? ধরো আমি বললাম যে আহ মেয়েটা খুব ভালো। এখানে এই যে মেয়েটা, মেয়েটা, ঠিক আছে, এটাকে কোনো নির্দিষ্ট একটা মেয়েকে বলছি, একটা মেয়েকে বলছি, অনেক মেয়েকে বলছি না। যদি আমি বলতাম মেয়েগুলো, মেয়েগুলো খুব লাজুক, ধরো বললাম মেয়েগুলো খুব লাজুক, ঠিক আছে, তার মানে কি এখানে আমি অনেক মেয়েকে বলছি। এই যে দেখো গুলো, মানে একটা মেয়েকে বলছি না, অনেক মেয়েকে বলছি। তার মানে বচনকে আইডেন্টিফাই করতে সাহায্য করছে কারা? এই যে টি, টা, খানি, খানা, গুলি, গুলো, হ্যাঁ, এইগুলো সাহায্য করছে বচনকে, যে মেয়েটা সিঙ্গুলার নাকি প্লুরাল। এটাই হচ্ছে নির্দেশক। এটা কোনো ব্যক্তি, এটা যেমন আমি উদাহরণ দিলাম ব্যক্তি, তুমি বলবে একটা বস্তুর উদাহরণ দিন। ধরো আমি বললাম যে আমগুলো খুব ভালো, বা আমটা খুব মিষ্টি, মানে একটা প্রজাতির নির্দিষ্ট আমকে আমি আইডেন্টিফাই করে বলছি যে এই আমটা খুব মিষ্টি, একটা আমকে বলছি। ধরো আমি বললাম যে ওই আমগুলো টক হবে মনে হয়, ঠিক আছে, ওই আমগুলো টক হবে মনে হয়। তো অনেক ঝুড়িতে অনেক আম রয়েছে, সেক্ষেত্রে আমি অনেক আমকে বোঝাচ্ছি গুলো বা টা দিয়ে। বোঝা গেল? এটা হচ্ছে নির্দেশক। নেক্সট কি আসবো? নেক্সট আমাদের রয়েছে অকারক। আমি প্রথমেই একটা কারকের সংজ্ঞায় বলেছিলাম যে বাক্যে, বাক্যে অবস্থিত বা বাক্যাস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক হলে সেটাকে আমরা বলবো কারক, আর সম্পর্ক না হলে, প্রত্যক্ষ সম্পর্ক না হলে সেটাকে আমরা বলবো অকারক। বাক্যে যে সমস্ত ক্রিয়াপদের সঙ্গে নামপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, সরাসরি থাকে না, প্রত্যক্ষ কথার মানে হচ্ছে সরাসরি, ঠিক আছে, সরাসরি, সরাসরি থাকে না, সেটাকে আমরা বলবো অকারক। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। অকারক দু প্রকার, একটা হচ্ছে সম্বন্ধ পদ, একটা হচ্ছে সম্বোধন পদ। সম্বন্ধ পদটা কি দেখে নাও, যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অন্য কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক থাকে কিন্তু ক্রিয়াপদের সঙ্গে থাকে না, সেটাকে আমরা বলবো কি সম্বন্ধ পদ। একটা উদাহরণ দিন। আমি উদাহরণ দিয়েছি রামের ভাইয়ের বাড়ি যাব। আমি বলতে বলিনি যে রাম একজন আলাদা ব্যক্তি, রামের ভাই একজন আলাদা ব্যক্তি, তুমি একজন আলাদা ব্যক্তি, তোমার ভাই একজন আলাদা ব্যক্তি, তাই তো? তো সেক্ষেত্রে কি, যাব হচ্ছে ক্রিয়াপদ। এখানে যদি আমি রামটাকে চাপা দিয়ে দিই, ঠিক আছে, রামটাকে চাপা দিলাম, ভাইয়ের সঙ্গে যাব, ভাইয়ের বাড়িও নেই, ঠিক আছে, ধরো বাড়িও নেই, ভাইয়ের যাব, কোনো কি রিলেশন রয়েছে? রিলেশন কি রয়েছে? কিন্তু না, নেই। যদি আমি বলি যে রামের ভাইয়ের বাড়ি যাব, তাহলে কিন্তু আমি একটা সম্পর্ক পাচ্ছি। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে সম্বন্ধ পদ। সম্বন্ধ পদকে কি হয়, এখানে সব সময় র বা এর বিভক্তি হয়, ঠিক আছে, র আর এর বিভক্তি হয়, এগুলো ছাড়া আর অন্য কোনো বিভক্তি এখানে হবে না। বোঝা গেল? র আর এর বিভক্তি এখানে হয়। এরপরে আসছি সম্বন্ধ পদ, বুঝে নিলাম ম্যাম। এরপরে সম্বোধন পদটা বলে দিই। সম্বোধন পদ তো সম্বন্ধ পদের থেকে আরো সোজা। কি করে? যখন কারো মাধ্যমে কাউকে ডাকা হয় সেটাকে আমরা বলি সম্বোধন পদ। যেমন আমি একটা উদাহরণ লিখেছি, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। ওরে ভাই, এই এই অংশটার সঙ্গে বাক্যের এই অংশটার কোন রকম কি কোনো মিল রয়েছে? আমি এটা তো নাই বলতে পারতাম, বললাম যে ফাগুন লেগেছে বনে বনে, তাহলেও কিন্তু অর্থ প্রকাশ পাচ্ছে। এই ওরে ভাইয়ের সঙ্গে এর কোনো কিন্তু কোনো সম্পর্ক নেই। তাহলে আমি ফার্স্টে বললাম ওরে ভাই, দিয়ে একটা কমা দিলাম, ফাগুন লেগেছে বনে বনে। এই যে ডাকা, আমি যদি বলতাম ও দিদি একটু সরে যান, ও দিদি একটু সরে যান,
ঠিক আছে? তো এখানে ও দিদি হচ্ছে এখানে সম্বোধন পদ। বোঝা গেল? ধরো আমি বললাম যে প্রণাম করিলাম, প্রণাম করো মাতা। ঠিক আছে? বা ধরো বললো যে প্রণাম করো মাতাকে, হয়তো বলছে কমা দিয়ে মাতা, মাতা যেটা সেটার তলায় আন্ডারলাইন থাকবে। বোঝা যাচ্ছে? তারপরে ধরো আরো উদাহরণ হতে পারে। ধরো আমি বললাম যে কি বললাম, ধরো ওহে তুমি কেমন আছো। ঠিক আছে? ওহে তুমি কেমন আছো, এই যে ওহে বলে ডাক দিয়ে তারপরে বাকি অংশটা বললাম, তো এখানে ওহে হয়ে যাবে তোমার সম্বোধন পদ। বোঝা গেল? তো এই ছিল সম্পূর্ণ কারক নির্ণয়, যেখানে কর্তৃ থেকে অধিকরণ কারক, এপাশে অকারক, এবং অকারকের যে দুটো ভাগ রয়েছে সম্বন্ধ পদ, সম্বোধন পদ, আরো যেগুলো রয়েছে নির্দেশক, অনুসর্গ, বিভক্তি, সম্পূর্ণ কারক নির্ণয়ে এই ভিডিওটা তোমার কাছে কেমন লাগলো, কতটা হেল্প হলো, অবশ্যই কিন্তু আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিও। তোমাদের অন্যান্য যদি কোনো মন্তব্য থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজকের মতো সবাইকে টাটা।